তৃণমূল কি মিশে যাবে কংগ্রেসে? 5 বছর পরে 10 জনপথে কিন্তু মমতা ব্যানার্জি যান। দলের প্রতীক, পতাকা বা দলের নিয়ন্ত্রণ? এইভাবে রাজনৈতিক দল মিলে যাওয়া, এটা কিন্তু যদি হয় বহুদিন পরে ভারতবর্ষে হবে। আর অভিষেক না থাকলে বা তাকে সরালে? মমতা ব্যানার্জির সুবিধে হবে, কিন্তু কংগ্রেসের কাছে কিন্তু মমতা ব্যানার্জি একটা লায়াবিলিটি হয়ে দাঁড়াবে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তৃণমূল। কখনো বিক্ষুব্ধ বিধায়করা, কখনো বিক্ষুব্ধ সাংসদরা, আর পরবর্তীতে তৃণমূলের অস্তিত্ব তাও সংকটে। কোন দিকে যাচ্ছে বাংলার ভবিষ্যৎ? তৃণমূল কি মিশে যাবে কংগ্রেসে, নাকি থাকবে অন্যান্য আঞ্চলিক দলগুলির মতোই? এ বিষয়ে আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক এবং বিশ্লেষক সায়ন্তন ঘোষ। আপনাকে স্বাগত আনন্দবাজার.com-এ। থ্যাংক ইউ। সায়ন্তনবাবু, আমার প্রথমেই আপনার কাছে প্রশ্ন, যে জল্পনা এই মুহূর্তে চলছে, সেটা জাতীয় রাজনীতি হোক বা রাজ্য রাজনীতি, তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস, আহ, একটা জিনিস তো হচ্ছে, কংগ্রেস এবং তৃণমূল দুজনেই স্বাভাবিকভাবে জানিয়েছে যে এরকম কোনো মার্জিং হচ্ছে না। কিন্তু কিছু কিছু জিনিস যখন কিছুটা রটে, তাহলে খানিকটা তো বটে। তো সেই জন্য দেখুন, কয়েকটা জিনিস তো ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যেভাবে এই এই হেরে যাওয়ার পরেই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের জন্য হঠাৎ করে ছুটে গেলেন দিল্লিতে, ইন্ডিয়া ব্লকের মিটিংয়ের জন্য। আপনারা জানেন যে এর আগে বহু মিটিংয়ে উনি যাননি, 2024-এর আগেও বহু মিটিংয়ে যাননি। তো এবং তারপরে সোনিয়া গান্ধীর সঙ্গে যে মিটিং, আপনি দেখবেন যে প্রায় 5 বছর পরে 10 জনপথে কিন্তু মমতা ব্যানার্জি যান। 2021-এর পরে লাস্ট মিটিং হয়েছিল। তো তারপরে অভিষেকের সঙ্গে রাহুলের একটা মিটিং হয়েছে। তো সেই কারণে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মার্জিং এর কথা, তো আমার মনে হয় তৃণমূল এটা ভাবছে। তার কারণ যেটা আজকে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূলের অস্তিত্বের লড়াই। এবং আপনি যদি দেখেন, আহ, ভারতের রাজনীতিতে আপনি দেখবেন বেশিরভাগ আঞ্চলিক দল, আমি বলছি না তারা মিশে গেছে কংগ্রেসের সঙ্গে, কিন্তু তার নেতারা প্রধানত দেখবেন যে হেরে যাওয়ার পরে স্টেটে তারা সেন্ট্রাল, রাজ্যসভা, লোকসভা এসব জায়গায় থেকেছেন এবং সেখানেই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূলের অবস্থাটা কিন্তু সেরকম নয়। এমন একটা অবস্থা যে রাজ্যসভায় মমতা ব্যানার্জিকে তৃণমূল পাঠাতে পারবে না, লোকসভাতেও তৃণমূলের এখন যা পরিস্থিতি তাতে মমতা ব্যানার্জিকে পাঠাতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো সেজন্য একটা আহ, তৃতীয় কথা, তৃতীয় অল্টারনেটিভ তৃণমূল হয়তো ভাবছে। পরিষদীয় দল তৃণমূলের হাতছাড়া। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারে নব তৃণমূল ব্লক তৈরি হয়ে গিয়েছে বিধানসভায়। লোকসভাও খানিকটা সেই পথেই। যেটা শোনা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই বিক্ষুব্ধ সাংসদদের ব্লক লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছে। সংসদীয় দল এবং পরিষদীয় দল যদি ভাগ হয়ে যায়, তাহলে আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের প্রতীক, পতাকা বা দলের নিয়ন্ত্রণ সেটা থাকবে? দেখুন, এই যে প্রশ্নটা আপনি করলেন, এই বিষয়টা আসলে একটুখানি আইনের বিষয় হয়ে যাচ্ছে। দেখুন, যখন আমাদের শিবসেনার ঘটনাটা যখন ঘটেছিল, শিবসেনা স্প্লিট, তখন একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল যে সুভাষ দেসাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর অফ মহারাষ্ট্র অ্যান্ড ওয়ারিস। এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে আমাদের এখানে, আমি প্রথমে বিধানসভার কথাটা বলছি। এখানে একটা কথা দেখবেন বারবার আসছে, লিডার অফ অপোজিশন। লিডার অফ অপোজিশন তৃণমূল, মমতা ব্যানার্জিরা বলছেন যে আমরা এটা চুজ করেছি, আমরা একটা চিঠি পাঠিয়েছি, সেই চিঠিটাতে স্পিকার বলছেন যে মিথ্যে সই আছে, তার জন্য সিআইডি তদন্ত হচ্ছে। ঋতব্রতরা বলছেন আমরা একটা চিঠি জমা দিয়েছি, আমরা পরিষদীয় দল, লেজিসলেটিভ পার্টি। এই যে ভার্ডিক্ট, চিফ জাস্টিস, জাস্টিস চন্দ্রচূড় তখন চিফ জাস্টিস, তিনি এই ভার্ডিক্টটা দেন। এখানে কিন্তু 4 নম্বর পয়েন্টে খুব পরিষ্কারভাবে লেখা আছে, চিফ হুইপের ক্ষেত্রে লেখা আছে, যেটা এলওপির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত, যে
চিফ হুইপ বা এলওপি এটা সিদ্ধান্ত পরিষদীয় দল নেয় না। এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র দলের আছে, দ্য পলিটিক্যাল পার্টি, যেটা তৃণমূল কংগ্রেস, যেটা চেয়ারপারসন মমতা ব্যানার্জি। তো সেই কারণে আমার মনে হয় ওরা হাইকোর্টেও এটা নিয়ে চ্যালেঞ্জ করেছে এবং আমার মনে হয় এটা একটা বিস্তর লম্বা একটা আইনি লড়াইয়ের মধ্যে এটা যাবে। এবারে আসছি লোকসভার ক্ষেত্রে। এবারে বিষয়টা কিন্তু হচ্ছে যে অ্যান্টি ডিফেকশন ল, এটা 10th শিডিউল আমাদের কনস্টিটিউশনে, এটা কিন্তু এটার মধ্যে দুটো অংশ আছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বর্তমানে যে ল রয়েছে, আইন রয়েছে, সেই আইন অনুযায়ী যদি এই স্প্লিট হয় তাহলে এই আলাদা ব্লকের টিকে থাকার সম্ভাবনা খুব কম আইনি পদ্ধতিতে। কিন্তু অবশ্যই আপনি জানেন যে কাস্টোডিয়ান অফ দ্য হাউস ইজ স্পিকার, স্পিকার ক্যান টেক এনি ডিসিশন, কিন্তু সেটা চ্যালেঞ্জড হতে পারে। কারণ মার্জারের ক্ষেত্রে যে কারণে আমার মনে হয় যে তৃণমূল আর কংগ্রেসের মার্জিং এর সম্ভাবনাটা আরো বেড়ে যাচ্ছে, অরিজিনাল পলিটিক্যাল পার্টি, দ্য মেন পলিটিক্যাল পার্টি মার্চ করতে পারে। এরকম একটা ব্লক বেরিয়ে গিয়ে সে যদি বলে যে না আমরা আলাদাভাবে টিকে থাকবো, যেটা ওরা বলছে, এবং এনডিএ কে সাপোর্ট করব, এটা কিন্তু আইনিভাবে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে যদি আইনি পথে এটা চলে বলেই আমার বিশ্বাস। যদি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ডিসাইড করেন যে আমার পার্টি আমি মার্জ করব কংগ্রেসের সঙ্গে, তখন কিন্তু আমার নিজের ধারণা সেক্ষেত্রে এই 2/3 এর বিষয়টা কাজ করবে না। আমার এখানে একটা নিজের বিশ্লেষণ আছে যে এটা একটা ওই catch-24 সিচুয়েশনের মতো। তার কারণ মানে স্পিকার বলুন বা আইনি বলুন, এরা কাউকেই ডিসকোয়ালিফাই করতে পারবে না। কারণ জাস্টিস চন্দ্রচূড়ের যে ভার্ডিক্ট, যেটা ওই সময় অ্যান্টি ডিফেকশন নিয়ে, উনি বলেছিলেন টুইন প্রিন্সিপালি ফলোড হবে, অর্থাৎ 2/3 এর বিষয়টা আসবে আর অরিজিনাল পার্টি মার্জিং এর বিষয়টাও আসবে। তো এবারে ওরা এটা বুঝতে, আলটিমেটলি যেটা হবে যদি মার্জ করে তাহলে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করবে সেটা তো কনফিউজিং। তো সেই জন্য দেখুন এইগুলো আমার মনে হয় এটা হচ্ছে আইনের ফাঁক, লুপহোলস, সেটার ওপরেই মহারাষ্ট্র হয়েছে, সেটার ওপরেই এর পরবর্তীকালে গোয়ায় আপনি জানেন যে গোয়াতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কংগ্রেস পার্টি মার্জারের ক্ষেত্রে বিজেপির সঙ্গে, রাজস্থানে হয়েছে বিএসপির সাথে। তো এটাই লুপহোলস এর ওপর, এবং আপনি জানেন যে আলটিমেটলি এইসব কেস বহুকাল ধরে চলবে, তারপরে কি ডিসিশন হবে কেউ জানে না, আর 2029 কতদিন দেরি। তাহলে আপনাকে এই জায়গায় আমি যে প্রশ্নটা করতে চাই যে স্পিকার যদি সংসদীয় দলের যে অধিকাংশ যারা বিক্ষুব্ধ তাদের সেই দাবিটায় মান্যতা দিয়ে দেন এবং পরিষদীয় দলও ইতিমধ্যে তৃণমূলের হাতছাড়া, তাহলে যে রাজনৈতিক দলের সংসদীয় এবং পরিষদীয় দল দুটি হাতছাড়া হয়ে গিয়েছে, তারা তো অনায়াসেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে প্রতীক দাবি করতে পারে, দলের নিয়ন্ত্রণ দাবি করতে পারে এবং যে অ্যাকাউন্টস সেটাও। দেখুন আমাদের কাছে এখনো পর্যন্ত যা যা উদাহরণ আছে, একটা হচ্ছে শিবসেনা আর একটা হচ্ছে এনসিপি, শরদ পাওয়ারের যে পার্টি, এই দুটো ক্ষেত্রেই দেখা গেছে যে এই যে ভেঙে বেরিয়ে যাওয়া যে অংশ, তারা নির্বাচন কমিশনের কাছে গেছে, তারা নির্বাচন কমিশনের মান্যতা পেয়েছে। এবং আপনি জানেন যে শিবসেনার দলটার মানে আসল যে শিবসেনা বলে আমরা যেটাকে মনে করি সেটার নাম বোধহয় উদ্ধব বালা সাহেব ঠাকরে, শিবসেনা উদ্ধব বালা সাহেব ঠাকরে, আরেকটার আর এনসিপির ওটার নাম এনসিপি শরদ পাওয়ার। তো এটা আমাদের রয়েছে। এবার এক্ষেত্রে যদি স্পিকার এটাকে অ্যাকসেপ্ট করে নেন, এরা যদি চায়, তাহলে আবার সেই একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু শিবসেনা এবং এনসিপির কেসটা অলরেডি জানা, সেজন্য আমার মনে হয় যে তৃণমূল এক্ষেত্রে লিগালি বিষয়টাকে ডিল করবে, আইনিভাবে জিনিসটাকে ডিল করবে এবং আইনিভাবে নিজেকে তৈরি রাখবে, এবং সেই জিনিসের প্রিপারেশন হিসেবেই আমার মনে হয় যে এই বিষয়টা উঠে আসছে
কংগ্রেসের সঙ্গে মার্জিং এর যে বিষয়টা সেটা বারবার আলোচিত হচ্ছে। যদি কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূল কংগ্রেসকে মার্জ করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কি জোড়াফুল যে সিম্বলটা, সেটা কি মানে ফ্রি সিম্বল হয়ে যাচ্ছে? সেটা কি হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকছে না? দেখুন, যদি আমরা যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এখনো পর্যন্ত যেরকম আমি শিবসেনা এবং এনসিপির কথা বললাম, মার্জিং কিন্তু এইভাবে রাজনৈতিক দল মিলে যাওয়া, এটা কিন্তু যদি হয় বহুদিন পরে ভারতবর্ষে হবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আছে, বাংলা কংগ্রেস মিশে গিয়েছিল, কংগ্রেসের ইতিহাসে আছে, কিন্তু বর্তমানে এই জিনিসটা কম হয়েছে। সেজন্য আমরা এক্স্যাক্টলি এই জায়গাটা জানি না যে যদি মমতা ব্যানার্জি, যেটাকে যেটাকে এরা আইনিভাবে পলিটিক্যাল পার্টি বলছে and not the legislative party or parliamentary party, সেটা যদি যুক্ত হয়ে যায়, মার্জিং হয়ে যায়, তাহলে এক্স্যাক্টলি কি হয়। এবারে যতদূর আমরা জানি সেটা হচ্ছে ইলেকশন কমিশনেরই এই প্রতীকের ক্ষমতা, এটা ইলেকশন কমিশনের হাতেই থাকে। তো এবার মার্জিং এর পরে সেখানে ইলেকশন কমিশনের কাছে অ্যাপিল করা যায় কিনা যে এই জোড়া ফুল যে চিহ্নটা, সেই চিহ্নটার আর অস্তিত্ব থাকবে না, আমরা সেটা বন্ধ করে দিচ্ছি, বা এটার ফ্রিজিং এর কোনো ব্যবস্থা সেটাকে। কারণ আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে অরিজিনাল যে পলিটিক্যাল পার্টি চেয়ারপারসন হওয়ার পরে মমতা ব্যানার্জি, তারা তো নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি করেছিলেন এই প্রতীকটা, এবং তারপরেই তিনি পেয়েছেন। তো নিশ্চয়ই এই পলিটিক্যাল পার্টিটার অধিকার আছে ইলেকশন কমিশনের কাছে যাওয়া এবং বলার যে না, আমরা মার্জ করে গেছি এবং এই প্রতীকের আর অস্তিত্ব থাকবে না। তো সেই জন্যই আমি আগেরটাতেও যেটা বলেছিলাম, এটা কিন্তু পুরোটাই একটা লিগাল লড়াইয়ের মধ্যে পড়বে এবং বহু বিস্তৃত লিগাল লড়াইয়ের মধ্যে পড়বে। আমি এবার একটুখানি অন্য প্রসঙ্গে আসি, বা এই প্রসঙ্গে ধরি। এটা তো গেল কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল মার্জ করে, তাহলে সেক্ষেত্রে কি সম্ভাবনা এবং অন্যান্য, যেটা অন্যান্য ক্ষেত্র দেখে বা দুটো রাজনৈতিক দল দাবি করছে যে মার্জিংয়ের কোনো কথা হয়নি, একসঙ্গে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে একসঙ্গে চলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ জোট, যে জোটটা আমরা 2011 সালে পরিবর্তনের সময় দেখে এসেছিলাম কংগ্রেসের সঙ্গে, সেই সম্ভাবনা আবার তৈরি হয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের হাত ধরে, তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা লাভ হবে? কারণ কংগ্রেস তো এবারের নির্বাচনে 3%-এরও নিচে ভোট পেয়েছে। হ্যাঁ, এবার এই জিনিসটাকে দেখার জন্য আমার মনে হয় যে আমরা এর আগের যে আলোচনাটা করছিলাম সেটারও রাজনৈতিক প্রেক্ষিতে আমাদের আসতে হবে। আপনি দেখবেন আমাদের এবারে যে পশ্চিমবঙ্গে যে 80 জন তৃণমূলের এমএলএ জিতেছে, এর মধ্যে কিন্তু প্রায় 50%-এর কাছাকাছি মুসলমান এমএলএজও রয়েছে। আবার আপনি যদি দেখেন, এটা খুব অদ্ভুত ব্যাপার, পার্লামেন্টারি স্প্লিট যেটা হচ্ছে, যে লিস্টটা বারবার বেরোচ্ছে, তাতে আপনি দেখবেন মালদা মুর্শিদাবাদ অঞ্চল থেকে জেতা বিভিন্ন এমপির নাম রয়েছে, যেটা বহরমপুরের ইউসুফ পাঠানেরও নাম নিয়ে আলোচনা হচ্ছে। এবারে আমি যে এটাকে এভাবে দেখি যে যদি এটা পরিস্থিতি হয় যে তারা এনডিএ কে সাপোর্ট করছে, এখানে বিজেপির সান্নিধ্য যেটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন, এখন তো বিষয়টা সবার সামনেই যে এই ঋতব্রত ব্যানার্জিদের যে ব্লকটা, সেটার সাথেও বিজেপির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে এবং আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো সেক্ষেত্রে মুসলমান ভোট যেটা তৃণমূল পেত, সেখান থেকে সেটা শিফট হবেই। কারণ আপনার এমএলএ বা এমপি তারা যদি বিজেপির দিকেই চলে যায় তাকে ভোট দেওয়ার পরে, তো সেক্ষেত্রে স্প্লিট হবেই। এই যে স্প্লিট মানে মুসলমান ভোট পশ্চিমবঙ্গে যদি ভাগ হয়ে যায়, তাহলে কোন দিকে যাবে? সেটা কখনোই বিজেপির দিকে যাবে না, সেটা কংগ্রেসের দিকে যাবে এবং বামপন্থীদের দিকে, লেফটের দিকে যাবে। এই স্প্লিট, এই ভেঙে যাওয়ার ফ্র্যাকশনটা যে খুব একটা মুসলমান ভোট পাবে পরবর্তীকালে, এটা আমার মনে হয় না। তো সেই কারণে এই ভোট ব্যাংকটাকে বাঁচানোর একটা চেষ্টা
একটা মরিয়া চেষ্টা এটা আছে। আরেকটা বিষয় হচ্ছে কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে মার্জিং হলে মমতা ব্যানার্জির সুবিধে হবে, কিন্তু কংগ্রেসের কাছে কিন্তু মমতা ব্যানার্জি একটা লায়াবিলিটি হয়ে দাঁড়াবে। তার কারণ পশ্চিমবঙ্গের যে প্রদেশ কংগ্রেস, যেখানে ধরুন অধীর রঞ্জন চৌধুরী আছে, অন্যান্যরা আছে, শুভঙ্কর বাবু আছেন, এরা কি এটা মেনে নিতে পারবে? কারণ আপনি ইতিহাস যদি দেখেন, পশ্চিমবঙ্গের কংগ্রেসকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি। তো তার সাথে আজকে হাত যেটা মিলিয়ে অধীরবাবু বলেওছেন সম্পূর্ণ ভাবে আপনাদের এখানে ইন্টারভিউতে আমার ধারণা উনি বলেছেন যে আমাদের পার্টিটাকে শেষ করে দিয়েছে প্রতিটা মানুষ। ওনার 98-তে ওনার সঙ্গে যারা চলে এসেছিলেন তাদের কথা ছেড়ে দিন, তারপর থেকে, ঠিক আছে? তো সেই কারণে সেই পলিটিক্যাল পার্টির সঙ্গে মার্জ করে কি পশ্চিমবঙ্গের কংগ্রেস পার্টি লড়তে চাইবে? আমার মনে হয় তখন কিন্তু আরেক রাউন্ড অফ ডিফেকশন, মানে পার্টি ছেড়ে দেওয়ার বিষয় চলে আসবে কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেন্ট্রাল মানে কংগ্রেস হাইকমান্ড, তাদের তো এই বিষয়টা খুব একটা কিছু যায় আসে না যে আমাদের প্রদেশ কংগ্রেস, কারণ কংগ্রেস কিভাবে প্রদেশ কংগ্রেসদের নিয়ে ডিল করে সেটা তো আমরা জানি। এবারে হচ্ছে মমতা ব্যানার্জিকে মানে খুব সৎভাবে বললে, টু বি ভেরি অনেস্ট, মমতা ব্যানার্জিকে অ্যালায়েন্সে বা মার্জিং এর পরে ম্যানেজ করা এটা কিন্তু খুব মানে ডিফিকাল্ট জব। হ্যাঁ, এবং এর মানে এটা বিজেপি সব থেকে ভালো জানে আমার ধারণা, মানে লালকৃষ্ণ আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী সব থেকে ভালো জানেন যে অ্যালায়েন্স বা মার্জিং এর পরে মানে মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করা এটা কতটা কঠিন। সেই জন্য আমার মনে হয় যে এতে কিন্তু মমতা ব্যানার্জির সার্ভাইভাল যদি হতে হয় তাহলে কিন্তু ওনার কংগ্রেসের সঙ্গে হাত মেলালে মমতা ব্যানার্জির সার্ভাইভাল হবে, কিন্তু কংগ্রেসের তো হবে না। আপনি এটা খুব সুন্দর একটা বললেন যে কংগ্রেসের কোনো লাভ নেই, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সার্ভাইভালের জন্য মানে তার মার্জিংটা দরকার। এটা কি একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রযোজ্য বা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আজকে দাঁড়িয়ে তো আমারও রয়েছে যে অভিষেক ব্যানার্জির সত্যি কোনো পলিটিক্যাল মানে রাজনৈতিক ভবিষ্যৎ আছে কিনা। মানে যেভাবে আজকে জিনিসটা তৈরি হয়েছে এতে কিন্তু খুব পরিষ্কার যে আজকে তৃণমূলের এই পরিস্থিতির পেছনে বিজেপি যদি দায়ী হয় তাহলে অভিষেক ব্যানার্জিও কিন্তু এর জন্য দায়ী। তার ওয়ে অফ ওয়ার্কিং বলতে পারেন, যেভাবে আপনি এটা ব্যাখ্যা করতে পারেন, কিন্তু অভিষেক ব্যানার্জিকে কিন্তু মমতা ব্যানার্জির বর্তমানে উনি যে কাজগুলো করছেন তাতে দেখে কিন্তু মনে হচ্ছে না যে অভিষেক ব্যানার্জির হাত ছেড়ে উনি করবেন। এর একটা অসাধারণ উদাহরণ আছে আমাদের রাজনীতিতে, সেটা হচ্ছে আপনি মায়াবতীকে দেখে নিন। মায়াবতীরও কিন্তু সন্তান নেই এবং সেক্ষেত্রে তার মানে এর পরের প্রজন্মকে উনি তৈরি করতে পারেননি। উনি কিন্তু সেই একইভাবে তার ভাইপো আকাশ আনন্দ, নেফিউ, তার হাতে রাজনীতি অ্যানাউন্স করেন যে তিনি ভবিষ্যৎ বিএসপির। আজকে দাঁড়িয়ে 4বার উনি আকাশ আনন্দকে পার্টি থেকে বার করে দিয়েছেন, আবার পার্টিতে নিয়ে চলে এসেছেন। তো এইরকম একটা ঘটনা হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি হয়তো হঠাৎ একটা সিদ্ধান্ত নেবেন যে আমি অভিষেকের থেকে একটা। এক্স্যাক্টলি, আমি আপনাকে একটু থামিয়েই এই জায়গাটায় প্রশ্নটা করতে চাইবো যে আমরা দেখেছি যে এই নবতৃণমূল ব্লক হোক কিংবা সংসদীয় দল যারা বিক্ষুব্ধ কিংবা পার্টিতে অন্যান্য আর যারা বিক্ষুব্ধ, কম বেশি প্রায় প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই একেবারে কামান দেখেছেন। এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত ক্ষোভের সুরে এটা বলেই দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা আমি, দিদিকে যে কোনো একজনকে বাঁচতে হবে। অভিষেক থাকলে আমি নেই, আর অভিষেক না থাকলে বা তাকে সরালে আমি আছি। এখানে আমার দুটো প্রশ্ন। অভিষেক প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায় কি আধুনিক বাংলা রাজনীতির ধৃতরাষ্ট্র? আর দুই, আপনি যেটা মায়াবতীর উদাহরণ দিয়ে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কি তাহলে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে বা সুদূরপ্রসারী রাজনীতির কথা চিন্তা ভাবনা করে
অভিষেককে বসিয়ে দিতে বা এক্সপেল করতে বা কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবেন? দেখুন, ধৃতরাষ্ট্র বর্তমান বাংলার রাজনীতির ধৃতরাষ্ট্র কিনা সেটা তো একটা ব্যাখ্যার জায়গা থেকেই যাচ্ছে। কারণ দেখুন, আমি যেটা মনে করি, আজকে আমরা বলছি যে অভিষেক ব্যানার্জি এগেনস্টে এদের সবার ক্ষোভ আছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? যতই আইপ্যাক থাক, যতই কর্পোরেটাইজড হোক, এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? কারণ মমতা ব্যানার্জিকে তো এইটা দুজন অলরেডি বলে দিয়েছিলেন। এক হচ্ছে মুকুল রায়, আর এক হচ্ছে শুভেন্দু অধিকারী। তারা পার্টি থেকে তো মমতা ব্যানার্জির সঙ্গে আহ, বাজে সম্পর্কের জন্য বেরিয়ে যাননি। তাদের প্রধানত অভিষেক ব্যানার্জির সঙ্গে, অভিষেক ব্যানার্জিকে উত্থানটার জন্য মমতা ব্যানার্জি যেভাবে আচরণ করছিলেন, যা যা সিদ্ধান্ত নিচ্ছিলেন, তার জন্যই এটা হয়েছে। মমতা ব্যানার্জি তো এতদিন জিনিসটা দেখেননি, হয়তো ক্ষমতায় ছিলেন বলে দেখেননি, হয়তো আজকে ক্ষমতা নেই বলে দেখতে পারেন। এটা বলা খুব মুশকিল, কিন্তু আমি মনে করি এটার প্রয়োজনীয়তা আছে। যখন কল্যাণ ব্যানার্জির মতো লোক এই কথাটা বলছে, কল্যাণ ব্যানার্জি আর ঋতব্রত ব্যানার্জি দুজনে ব্যানার্জি হলেও বিষয়টা কিন্তু একটা ডিফারেন্স আছে। কল্যাণ ব্যানার্জি কিন্তু এইরকম কঠিন সময় মমতা ব্যানার্জির পাশ ছেড়ে যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই এবং কেস একের পর এক কেস কিন্তু আপনি জানেন, যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, মানে এমএলএরা ছাড়তে শুরু করে দিয়েছে, প্রধান লিগ্যাল যে ফাইট সেটা কিন্তু কল্যাণ ব্যানার্জি লড়ছেন। তার সাথে আজকে কি হয়েছে সেটা তো উনি আজকে স্টেটমেন্টেই দিয়েছেন, যে ওনাকে অগ্রাহ্য করে একটা কেস ফাইল করেছে, একটা রিট পিটিশন ফাইল করেছে, এবং সে কারণে উনি অপমানিত বোধ করেছেন। তো সেই জন্য আমার মনে হয় যে মমতা ব্যানার্জির কাছে দুটো অপশন আছে। এক, পার্টিটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে, এটা নিজের চোখে দেখা, অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে। আরেকটা হচ্ছে একটা নতুন ভাবে ভাবা, একটা রাজনৈতিক দলকে নিয়ে একটা নতুন ভাবে ভাবার প্রচেষ্টা করা। এবং কিন্তু সেইটা কতটা হবে, মানে যেখানে অভিষেককে সাইড লাইন করে সেখানে এটা কতটা হবে, এটা বলা কিন্তু খুব মুশকিল। কারণ আমরা এখনো পর্যন্ত একটা স্টেপ ছাড়া, যেখানে অর্গানাইজেশনাল রিসাফেলের সময় অভিষেক ব্যানার্জির সঙ্গে দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। আমার পোস্টার নাম এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু এতে এর মধ্যে একজন তো অভিষেক ব্যানার্জির সঙ্গেই সবসময় থাকেন, ডেরেক ওব্রায়ান। কালকের ভিডিও ফুটেজে আপনি দেখবেন যে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জির যে মিটিং হয়েছিল সেখানেও ডেরেক ওব্রায়ান ছিলেন। দোলা সেন, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডিশন, কারণ উনি মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ। কিন্তু আমার মনে হয় এরকম আই ওয়াশের সময় এখন আর নেই। একটা খুব কঠিন সিদ্ধান্ত মমতা ব্যানার্জিকে খুব শীঘ্রই নিতে হবে। দুটোই কঠিন সিদ্ধান্ত। এক হচ্ছে আমি পলিটিক্যাল মার্জিং করব কিনা কংগ্রেসের সঙ্গে, এটাও ভয়ঙ্কর কঠিন সিদ্ধান্ত। আর উল্টোটায় আমি অভিষেককে সরিয়ে দিয়ে একটা নতুন ভাবে পার্টিটা চালানোর চেষ্টা করব কিনা, এটাও ওনার জন্য ভীষণ কঠিন সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্তনবাবু। বাংলার রাজনীতি এখন আবহাওয়ার থেকেও বেশি পরিবর্তনশীল। মুহূর্তে মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে। কখনো তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদত্যাগ করছেন, কখনো তাদের পরিষদীয় দল দেখা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরের কাছে একটি হোটেলে। ফলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট এখন যেন সাদা কালো সেই দাবার বোর্ডটাই, যেখানে প্রত্যেকেই আড়াই চালের ঘোড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি, তিনি কংগ্রেসে মিশবেন কিনা, নাকি কংগ্রেসের হাত ধরেই জোড়াফুল আবার থাকবে, উঠে দাঁড়াবে, সেটা তো সময় বলবে। কিন্তু আপাতত বাংলার মানুষ কেবলই দর্শক।